হ্যালো বন্ধুরা, আবার আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ 30শে নভেম্বর 2025। আগের দিন দেখিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি 29শে নভেম্বরের সোমনাথ মন্দির সম্বন্ধে কিছু আমার জানা কিছু তথ্য। আজ সাইট সিন করতে বেরিয়েছি সোমনাথের। আমরা অটো করে যাচ্ছি সাইট সিন করতে। অটোতে আমাদের ভাড়া নিয়েছে 500 টাকা। ধৈর্য ধরে ভিডিওটি দেখো, মনে হয় ভালো লাগবে। প্রথমেই চলে এলাম আমরা বানেশ্বর। এই বানেশ্বরে শ্রীকৃষ্ণ, এইটা যদিও সোমনাথ যদিও শিবের জায়গা, শিব ঠাকুরের, কিন্তু এখানে কৃষ্ণেরও কিছু কাহিনী আছে। যেমন এই জায়গাটাতে বানেশ্বর নাম হয়েছে তার কারণ এই জায়গাতে আগে জঙ্গলাকীর্ণ ছিল। জঙ্গলাকীর্ণ জায়গা যেহেতু ছিল, সেই জন্য ওখানে মন খারাপ করে একটা জায়গায় ডান পায়ের ওপর বাঁ পাটা রেখে বসেছিলেন। যারা নামে এক ব্যাধ, তিনি হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন এবং সেই তীর গিয়ে শ্রীকৃষ্ণের বাঁ পায়ে ফুটে যায়, মানে তীরটা বিঁধে যায়। এবং যখন উনি আনতে যান, হরিণ ভেবে দেখতে যান, তখন দেখেন শ্রীকৃষ্ণ। তখন উনি তার খুব ক্ষমা টমা চেয়েছেন, যে বলছে আমাকে ক্ষমা করুন। কিন্তু শ্রীকৃষ্ণ বলছে তুমি দুঃখ পেও না, এটা ভবিতব্য, যা হয়েছে আমার ইচ্ছেতেই হয়েছে। বান কথার অর্থ হচ্ছে তীর, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে বানেশ্বর। এখানে 5টা শিবলিঙ্গ আছে। 5টা শিবলিঙ্গের মধ্যে 2টি শিবলিঙ্গ দেখা যায় যখন জল কম থাকে, জোয়ার আসে থাকে না, ভাটা থাকে একটু, তখন এই দুটো জেগে ওঠে। এই 2 শিব তখন সবাই পুজো করে, সেখানটা গিয়ে জল ঢালে। কিন্তু আমরা যখন গেছি তখন মোটামুটি এত ঢেউ আসছে যে আমাদের সবার পক্ষে যাওয়া সম্ভব না। তাই আমার হাজব্যান্ড যাচ্ছে অনেক। তাছাড়া খুব স্লিপি নিচটা, যখন ঢেউটা চলে যায় তখন জল একদমই কম থাকে, কিন্তু ওখানে যাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, কষ্ট করে গেছে। আমি বললাম যাও, গিয়ে একবার অন্তত তুমি ছুঁয়ে আসো, তাহলে আমার ছোঁয়া হয়ে যাবে। সেই ভেবে আমার হাজব্যান্ড ওখানে যাচ্ছে শিব ঠাকুরকে একটু ওনারই সমুদ্রের জল দিয়ে অভিষেক করবে। এই সামনে যেতে পেরেছে। ঢেউ যখন আসছে তখন কিন্তু অনেকটাই জল হয়ে যায়। নিচে যেহেতু একটু পাথর টাইপের, সেই জন্য খুব স্লিপ হয়ে রয়েছে। যাই হোক, কষ্ট করে হলেও মানে এই আশাটুকু পূর্ণ করেছে, গিয়ে জল দিয়ে এসছে। যখন একদম জল থাকে না তখন সবাই পুজো টুজো দেয়। আচ্ছা, তারপরে আমরা চলে এলাম, এই জায়গাটি হলো ভালকা তীর্থ। ভালকা তীর্থ, ভাল কথাটার অর্থ হচ্ছে তীর। যে শ্রীকৃষ্ণকে যে তীর বিদ্ধ করেছিল যারা নামে যে ব্যাধ, এইখানটাতে সেই তীরবিদ্ধটা হয়েছিল। এবং অশ্বত্থ গাছের নিচেই উনি বসেছিলেন। সেখানটা মন্দির তৈরি করে দিয়েছে। বর্তমান মন্দিরটি দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটাতেই শ্রীকৃষ্ণ বসেছিলেন, ডান পায়ের ওপর বাঁ পা রেখে। এবং এখানে সেই তীরবিদ্ধ অবস্থায় এবং যারা যে ব্যাধ তার পাশে ক্ষমা চাইছেন, সেই রকমই একটি মূর্তি এখানে তৈরি হয়েছে। এই যে সেই কৃষ্ণ বা ডান পায়ের উপর বাঁ পা রেখে যারা নামে ব্যাধ বসে আছে। তারপর চলে এলাম আমরা আরেকটি শিব মন্দির। এখানে অনেক শিব মন্দির আছে। এই একটা কর্দমেশ্বর শিব মন্দির। এখানে সব পুজো দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
এখানে একটি কুণ্ডু আছে। আমরা যেহেতু সকাল সকাল করছি সেখানে একটু ভিড়টা একটু কম ছিল। পাশেই আরেকটি মন্দির, সেখানটা আমরা চলে এলাম। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই তুলতে পারিনি। এরপর আমরা চলে এলাম ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হচ্ছে পবিত্র স্থান। এইখানে সবাই স্নান করে পাপ দূর করে, কিন্তু আমার তো মনে হয় না যে নিজে পাপ করলে সেই পাপ স্নান করলেই দূর হয়ে যাবে। যাই হোক, এটা সকলের বিশ্বাস তো একরকম নয়। তাও ঠিক আছে, আমরা গেছি, স্নান করিনি, কিন্তু দেখছিলাম সবাই স্নান করছিল। এই ত্রিবেণী মানে তিনটে নদী হচ্ছে কপিলা, আর হচ্ছে সরস্বতী নদী, আর হিরণটাই এখানে সাইড দিয়ে দেখা যায়। এই তিনটি নদীর সঙ্গম হচ্ছে এই জায়গাটা। এখান দিয়ে এই তিনটে নদী সাগরে মিশে গেছে। এই সবাই স্নান করছে পাপ দূর করবে বলে। এখানে বোটিংও করা হয়। আমরা যখন গেছি তখন ভীষণ রোদ ছিল, খুব গরম লাগছিল। মানে নভেম্বরের শেষ, তাও মানে গরম বেশ ছিল রোদে। এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলো এক একজন ব্রাহ্মণের নাম নিয়ে ঘরগুলো আছে। মানে এইখানে অনেকে তর্পণ করেন পুজোর সময়, তারপর পিণ্ডদান করা হয়, কোনো শ্রাদ্ধ শান্তি করতে হলেও এই মন্দিরে হয়। মানে এই পবিত্র জলে স্নান করে এই কাজগুলো ব্রাহ্মণ দিয়ে করায়। এই ত্রিবেণী সঙ্গমে শ্রীকৃষ্ণ স্নান করেছিলেন। তীর বিঁধেছিল এখানটাতে, তা বানেশ্বরে তীর ছুঁড়েছিল। বানেশ্বর থেকে ভালকা তীর্থতে বসেছিলেন, সেখান থেকে এখানে এসে স্নান করেছেন, করে অন্য জায়গায় দেহত্যাগ করেছেন। তাই এই জায়গাটি আরও পবিত্র জায়গা। এই যে এখানে যে তিনটি নদী, এই বাদিক দিয়ে যে নদীটি আসছে সেটা হচ্ছে হিরণ নদী। আর তারপরে এই যে গাছগুলো দেখা যাচ্ছে তার পাশে যে নদীটা, সেটা হলো কপিলা। আর ডান দিকে যে খালি জায়গাটা আছে এটা হচ্ছে হিরণ, তার পাশে কপিলা। আর ডান দিক দিয়ে আসছে এই জায়গাটা, এই নদীটা, এই ডান দিক দিয়ে আসছে সরস্বতী নদী। একমাত্র সরস্বতী নদীকে এখানেই দেখা যায়, আর কোথাও কিন্তু সরস্বতী নদীকে দেখা যায় না। এই তিনটি নদী এসে সাগরে মিশেছে, তাই এই জায়গাটি খুবই পবিত্র স্থান। এখানে একটি মন্দিরও আছে। এই সব রুম সব ব্রাহ্মণদের নামে নামে আছে। আমরা চলে এলাম এবার বলদেবজি মন্দির গুফা। বলদেবজি গুহা, বলদেব এখানে এসে নিজের আত্মাটাকে ত্যাগ করেছে। মানে যখন এখানে বসে ধ্যান করছিলেন নিজের দেহ ত্যাগ করবেন বলে, তখন তার মুখ থেকে শেষ নাগ
বেরিয়ে সমুদ্রে বিলীন হয়ে যায়। এই যে সেই শিব ঠাকুরের একটি আছে বলদেবেরই, আর বলদেবের চরণ পাদুকাও আছে এখানে, এই চরণ বলদেবজির। আর এই হচ্ছে শেষনাগ, যে তার মুখ থেকে বেরিয়ে সমুদ্রে বিলীন হয়ে যায়। এখানে মূর্তিও আছে নারায়ণ লক্ষ্মী। নারায়ণ লক্ষ্মীর মূর্তিটি খুবই সুন্দর। অনেক রকমের ছবি আছে এখানে, সব রয়েছে। আচ্ছা, এরপর চলে আসলাম আমরা গোলকধাম। এই গোলকধামেই শ্রীকৃষ্ণ এসে তীরবিদ্ধ অবস্থায় এখানে এসে দেহত্যাগ করেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানে এসে। এবং এখানটা শ্রীকৃষ্ণের চরণও আছে, সেই চরণে সবাই জল ঢালে। এবং এই জল ঢালার জন্য কুপন কাটতে হয়, কাউন্টার আছে, সেখান থেকে কুপন কেটে সেই কুপন দেখালে ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণ ঘটি করে জল দেবে এবং ওই জল ওখানে জল ঢালা হবে। আর এই জায়গাটা, এই যে নদীটা দেখা যাচ্ছে পাশে, এটা হচ্ছে হিরণ নদী। এইখানে এখন রোদ, কিন্তু যারা বিকেলের দিকে আসবে তাদের এখানটা বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে এবং খুবই ভালো লাগবে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে স্বর্গীয় একটা অনুভূতি আসে। তীর বেঁধার পর, তীর যে বিদ্ধ হয়েছে যেখানটা, সেখান থেকে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। স্নান করে এখানে এসে তার জীবন ত্যাগ করেছেন শরবিদ্ধ অবস্থায়। এখানে আরও অনেক মন্দির আছে। সব মন্দির দর্শন করে আমরা শ্রীকৃষ্ণের চরণ পাদুকায়ও জল ঢেলেছি, জল ঢালবো। এই শ্রীকৃষ্ণের চরণ জল ঢেলছি। এবং এরপর আমরা চলে এলাম কামনাথ মন্দির। এই কামনাথ মহাদেব। এই সাইট সিন করতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগে। যা যা আছে দেখে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। এমনি সরকারি বাসও আছে, 30 টাকার বিনিময়ে সমস্ত না, মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ সেই সবগুলো করিয়ে আবার যেখান থেকে তুলবে সেখানটায় নিয়ে আসবে। এখানে অনেক রকমের মন্দির রয়েছে এবং মূর্তিও রয়েছে, দেবদেবী মূর্তি রয়েছে, শঙ্করাচার্যের, নৃসিংহ ভগবান। এই হচ্ছে কামনাথ মহাদেব। এখানে একটি শপও রয়েছে, অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, ব্যাগ থেকে আরও অন্যান্য বিভিন্ন জিনিস পাওয়া যায়। এই গুরু শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য কিন্তু অনেক জায়গায় মন্দির প্রতিষ্ঠিত করেছেন। গঙ্গাজল।
এখানে শঙ্করাচার্য গুফাও আছে। একদম নিচু হয়ে সেখানে প্রবেশ করতে হবে। দেখো কেমনভাবে প্রবেশ করতে হয়। আমার হাজব্যান্ড ঢুকছে। বসে বসে মানে যেতে হবে ওখানে, যেখানে শঙ্করাচার্যের মূর্তি রয়েছে, শিব মূর্তি রয়েছে, শিবলিঙ্গ, শিব মূর্তি নয় শিবলিঙ্গ। দেখো কেমন করে ঢুকছি। এই যে শঙ্করাচার্যের মূর্তি রয়েছে, বিভিন্ন ধরনের, যখন যেরকম ছিলেন তখন সেরকম মূর্তি। আর এই ঠাকুরমশাই হাতে ব্যান্ড বেঁধে দেয়। শিবলিঙ্গ আছে। এরপর আমরা চলে এলাম রাম মন্দির। এখানে রাম, লক্ষ্মণ, সীতা দেবী মূর্তি রয়েছে। খুব সুন্দর, মন্দিরটিও খুব সুন্দর। হনুমানজিরও মূর্তি আছে। এই রাম, লক্ষ্মণ, সীতা। আমরা বসেছিলাম, পুজো হবে, আরতি হবে, তাই বসে দেখছিলাম ঠাকুরমশাই আরতি করছেন। এবং আমরা সমস্ত দর্শন করে চলে এলাম সেই সোমনাথের মন্দিরের কাছে। আমাদের হয়ে গেছে সাইট সিন, 3.5 ঘন্টা লেগেছে। আর এই সোমনাথের যে পুরনো মন্দির, অহল্যা মন্দিরও বলে, ঠিক তার এই রাস্তাটা গেছে মন্দিরের পাশ দিয়ে। এইখানে অনেক হোটেল আছে। আর তার অপোজিটেই হচ্ছে এই বিনা পয়সায় ভোজনালয়। এই নিঃশুল্ক ভোজন প্রসাদ এখানে গ্রহণ করতে হয়। আমরা এখানে দুপুরবেলা অন্য জায়গায় খেয়েছি, রাত্রিবেলা এখানে খাবো বলে ঢুকছি। দেখাচ্ছি জায়গাটা। অনেক লোক এখানে এসে ভোজন গ্রহণ করেন। এই যে তার রান্নাঘর, বড় বড় হাঁড়ি, কড়াই এবং আটা মাখার মেশিন আছে, রুটি করারও মেশিন আছে। এখানে এনারা দিদিরা জল বিক্রি করছে। এই যে এখানে কুপন নিতে হবে, কুপন নিয়ে তারপর গিয়ে খেতে যেতে হবে। নিজে নিতে হবে, থালা নিয়ে খেয়ে নিজেকে পরিষ্কার করে দিতে হবে। এই যে গামলা রয়েছে দেখা যাচ্ছে, এই গামলাতে সে খেয়ে দিয়েও রাখে, আবার যার ইচ্ছে হয় সে নিজেও ধুয়ে দিতে পারবে এখানটা। এই যে কল আছে এখানে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে ওই হোটেলে চলে এলাম যেখানে আমাদের তো প্রথম দিন ছিলাম মন্দির ট্রাস্টের লীলাবতীতে। তারপরে আমরা 2 দিন ছিলাম সোমনাথে, 2 দিন থাকবো, সেই জন্য এখানটা চলে এসেছি। এখানে অনেক হোটেল রয়েছে এবং আমরা এই হোটেলে এসেছি, হোটেল কৈলাস। এই হোটেল কৈলাসে ঢুকছি। এইটা হচ্ছে রিসেপশন। এটা বেশ বড়। এই রিসেপশনে আমাদের নাম এন্ট্রি হচ্ছে। এই লিফট আছে, যা জিনিসপত্র নিয়ে ওঠা অসুবিধা হওয়ার কথা নয়, লিফট আছে যেহেতু। এবং এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এইখানের ভাড়াও খুবই কম,
মানে যা ভাড়া তার সেই তুলনায় খুবই ভালো হোটেলটি। এখানে অনেকগুলো রুম আছে। 201, 202 এখানে রয়েছে, আরও নিচে আছে, নিচেও রুম আছে, আমাদের দোতলায় দিয়েছে। আমাদের রুম হচ্ছে 205। খুলে দেখাচ্ছি রুমটা, বেশ ভালো। আমরা যেহেতু সকালে এন্ট্রি করেছিলাম, জিনিসপত্র ছড়ানো রয়েছে, এই লাইট জ্বালা, এটা দিয়ে খুলে এটার মধ্যে পুশ করলে তবেই লাইট জ্বলে। যাই হোক, টিভি সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ছিল। আমরা একটু ছড়িয়ে রেখেছি বলে হয়তো অপরিষ্কার লাগছে, কিন্তু কম টাকা, যা টাকা মানে মোটামুটি আমাদের 800 টাকা ভাড়া নিয়েছে, সেই তুলনায় খুবই ভালো। ভিডিওটা এখানে শেষ করব, আবার আগামী ভিডিওতে, পরের সব বিবরণ দেব। আজ তবে এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। টাটা।